আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে আমরা আয়ন শনাক্তকরণের পরের যে পার্টটা ওইটা নিয়ে আলোচনা করব। সো আয়ন শনাক্তকরণের এই পার্টে কোন কোন আয়নগুলো বাকি ছিল, তিনটা ক্যাটায়ন আর বাকি অ্যানায়নগুলো বাকি ছিল, ওগুলো আজকের পার্টে আমরা দেখাবো। সো দেখো, ফার্স্টে আমরা ক্যাটায়নগুলো দেখাই। ক্যাটায়নগুলোর মধ্যে কী কী আছে? একটা আছে Fe2+, Fe3+, আর একটা NH4+, অর্থাৎ অ্যামোনিয়াম যে ক্যাটায়ন ওইটা। তো এখন আমাদের যে দুইটা আছে, এই যে আয়রনের যে দুইটা, ওইটা আগে দেখাই। ওগুলো বেশি ইম্পর্ট্যান্ট এবং পরীক্ষাতে অনেক আসে। সো দেখো, Fe2+ আর Fe3+, এই দুইটা আয়ন শনাক্তকরণের ক্ষেত্রে খুবই জনপ্রিয় দুইটা রিয়েজেন্ট আছে। হ্যাঁ, ওই দুইটা এটাতে ইউজ হয়, এটাতে ইউজ হয়, দুইটাতে। তো এগুলোর নাম কি অলরেডি তোমরা এগুলো ইউজ করে আসছো আগের লেকচারে, যেখানে আমি দেখালাম। সো একটা পটাশিয়াম ফেরোসায়ানাইড আর একটা পটাশিয়াম ফেরিসায়ানাইড। সো দেখা এদের সংকেতগুলো কী কী। একটা কি বলছি, রিয়েজেন্টগুলো এক পাশে লিখি K4, আর রিয়েজেন্টগুলো ওই পাশে লিখি K4 Fe, ভিতরে FeCN6। এটা জটিল যৌগ, তোমরা থার্ড চ্যাপ্টারে দেখবে মনে হয়। হ্যাঁ, থার্ড চ্যাপ্টারেই। তারপর আরেকটা K3 FeCN6। হ্যাঁ, এখানে দুইটা রিয়েজেন্ট লিখলাম, একটা K4 FeCN6 আর একটা K3 FeCN6। সো 4-টা তোমার পটাশিয়াম ফেরোসায়ানাইড, আর 3-টা তোমার পটাশিয়াম ফেরিসায়ানাইড। কখন কোনটা ইউজ হবে? আমরা দুটোই ইউজ হয় এই দুটো শনাক্তকরণে। কোনটা একটার ক্ষেত্রে পদক্ষেপ একরকম, আরেকটার ক্ষেত্রে তোমার আরেক রকম পদক্ষেপ দেয়। সো ফার্স্টে আমরা একটা জিনিস তোমাদেরকে ট্রিক্স হিসেবে শিখিয়ে দিই। গাঢ় কখন হবে, তখন কখন পদক্ষেপটা গাঢ় নীল হয়, ওইটা শিখিয়ে দিলে ট্রিক্স হয়ে যায়। এখানে দেখো দুইটা আয়ন, একটা কি Fe3+, আর একটা 2+। সো এদের যোজনী কত কত? এটার অবশ্যই 2, আর এটার 3। তাহলে 2 আর কি 3, এটার 2, এটার 3। আর এখানে যোজনীগুলো কত কত? এই যে এখানে পটাশিয়ামের যোজনী কত হচ্ছিল? 1, এখানেও 1। কিন্তু এখানে ফেরোসায়ানাইড আর কি ফেরিসায়ানাইড, এই দুইটা যোজনী কিন্তু সেম না। সো এই যে ফেরোসায়ানাইডের অংশ, এটার যোজনী কত? এটার যোজনী 4, আর এটা যোজনী কত? এই অংশটার 3। তা একটা ট্রিক্স মনে রাখবা যে হায়ার আর হায়ার মিলে গেলে তখন যে পদক্ষেপটা পড়ে সেটা গাঢ় নীল বর্ণের। সো আমি এটা যখন এখন দেখাবো বিক্রিয়া দিয়ে, তখন ভালো করে বুঝতে পারবা। দেখো এখানে Fe3+ এবং Fe3+ কি Fe2+ এবং Fe3+ এর মধ্যে যোজনী কত কত? 2 আর 3। তো এগুলোর মধ্যে হায়ার যোজনী কোনটা? 3, রাইট। আর এখানে হায়ার যোজনী কোনটা? 4, 3 আর 4-এর মধ্যে। সো এই যে Fe3+ এবং পটাশিয়াম ফেরোসায়ানাইড, এই দুটো বিক্রিয়া করলে যে পদক্ষেপটা পড়বে তার বর্ণ গাঢ় নীল। এটা একদম মাথায় সেট করে নাও। আরেকটা জিনিস যখন লোয়ার এবং লোয়ার মিলে যাবে, এখানে লোয়ার কত? 2, এখানে লোয়ার কত? 3। এই যে 2-এর মধ্যে কে আছে? Fe2+, আর 3-এর মধ্যে কে আছে? পটাশিয়াম ফেরিসায়ানাইড। সো Fe3+-এর 2+-এর মধ্যে যখন আমরা পটাশিয়াম ফেরিসায়ানাইডটা দিব, তখন তোমার গাঢ় নীল বর্ণ পদক্ষেপ পাওয়া যাবে। অর্থাৎ হায়ার আর লোয়ার এই দুইটা জিনিস যখন মিলে যাচ্ছে, তখনই গাঢ় বর্ণের পদক্ষেপ পাওয়া যাচ্ছে। সো বিক্রিয়াটা জাস্ট দেখাচ্ছি, তোমরা পারবা আশা করি। হায়ারটা আগে দেখাই। Fe3+ প্লাস তোমার K4 Fe ইন্টু এখানে CN6। পটাশিয়াম কি, এটাকে বলা ফেরোসায়ানাইড। পটাশিয়াম ফেরোসায়ানাইডের সাথে যখন এই যে Fe3+ আয়ন বিক্রিয়া করবে, তখন পদক্ষেপটা হবে গাঢ় নীল। এটা আগে থেকে মাথায় রাখো। তারপর তোমার ওই যে বিক্রিয়ার পরে যে সংকেতটা হবে কি, এখানে
Fe3+ হচ্ছে এখানে এই যে ফেরোসায়ানাইডের হাত কয়টা? চারটা। চারটা মানে কি? যোজনী 4, সো হাত 4টা। এখন 4টা হাতের মধ্যে 3টা ধরে নেবে কে? Fe3+। সো Fe3+ 3টা ধরলো, Fe ইন্টু FeCN6। বাকি একটা হাত খালি রয়ে গেছে না? 3 যোজনী দিয়ে তো হচ্ছে 4টার মধ্যে 3টে ধরছে, বাকি একটা তো রয়ে গেছে। ওই একটা হচ্ছে পটাশিয়াম একটা থেকে যায়, এরকম ব্যাপার। সো এটা একটা পদক্ষেপ হিসেবে পড়ে। এই পদক্ষেপটার বর্ণ আমি অলরেডি বলে দিয়েছি, সেটা হচ্ছে কি? গাঢ় নীল। দেন আমি হচ্ছে হায়ার আর হায়ার যোজনী দুইটা নিয়ে রিয়েজেন্টের সাথে বিক্রিয়া দেখালাম। আর এখানে লোয়ার যোজনী কত? 2, আর এখানে লোয়ার যোজনী 3। সো এই দুইটার বিক্রিয়া আমি এখন দেখাবো তোমাদেরকে। Fe2+ প্লাস হচ্ছে কি? K3Fe এটা হচ্ছে তোমার 6। তো এখানে কি উৎপাদ হবে? এখানে 3টা হাত, 3টা হাতের মধ্যে 2টা Fe নিয়ে নিবে, মানে ফেরাস আয়ন বলা যায় এটাকে। Fe ইন্টু এরপর থাকে হচ্ছে FeCN6। এটাও একটা পদক্ষেপ। আমি এখানে পদক্ষেপে চিহ্নটা দিতে পারতেছি না, জায়গা নেই, এই জন্য তোমরা দিয়ে দেবে এরকম করে। সো দেন এখানে দেখো 3টা হাতের মধ্যে 2টা হাত নিয়ে নিয়েছে Fe2+, কারণ দুজনে 2, বাকি একটা হাত খালি আছে। সো ওই হাতটাও আমরা হচ্ছে পটাশিয়াম দিয়ে ফিল করে দিলাম। তো পদক্ষেপের বর্ণটা হবে, আমি অলরেডি বলছি যে গাঢ় নীল। এই যে গাঢ় নীলগুলো মনে রাখার জন্য আমি তোমাদেরকে সে ট্রিক্সটা শিখলাম, সেটা হচ্ছে হায়ার আর হায়ার অ্যান্ড লোয়ার আর লোয়ার, এই দুইটা জিনিস মিলে গেলে হচ্ছে গাঢ় নীল হবে। সো বাকি আছে কি? Fe2+-এর সাথে আমরা 3 নাম্বার যোজনে, মানে 3 যোজনে বিশিষ্ট পটাশিয়াম ফেরিসায়ানাইডের বিক্রিয়াটা দিলাম। আর 4 যোজনে বিশিষ্ট পটাশিয়াম ফেরোসায়ানাইডের সাথে আমরা Fe3+-এর বিক্রিয়া দিলাম। সো ক্রস বলতে মানে হচ্ছে এটার সাথে আবার হচ্ছে এটার বিক্রিয়া রয়ে গেছে, আবার এটার সাথে নিচেরটার বিক্রিয়াটা রয়ে গেছে, এখনও দেখাই নাই। এগুলো এখন দেখাবো। দেন তোমরা দেখো। কোনটা কোনটা দেখাই নাই হচ্ছে Fe2+-এর সাথে আচ্ছা দেখো Fe2+ আর Fe3+। 2+-এর সাথে কার? 2+-এর সাথে হচ্ছে তাই দিব আমি কে 4টা রয়ে গেছে, K4 এটাকে কি বলে? পটাশিয়াম ফেরোসায়ানাইড। 4 হলে ফেরো, মাথায় রাখতে হবে এটা। আর এখানে কি Fe2+-এর সাথে বিক্রিয়া করতেছে। Fe2+-এর সাথে যখন বিক্রিয়া করতেছে তখন এখানে উৎপন্ন হবে K2Fe2 ইন্টু CN6, K2Fe2, তারপর হচ্ছে ভিতরে হচ্ছে কি থাকে? ভিতরে যেটা আছে ওইটাই থাকবে Fe। এখানেও একটা পদক্ষেপ পাওয়া যাবে। এই পদক্ষেপটা কোন বর্ণের? এটা হচ্ছে তোমার হালকা নীল বর্ণের। আর Fe3+-এর সাথে প্লাস হচ্ছে K3, এটা কি? এটা হচ্ছে পটাশিয়াম ফেরিসায়ানাইড। এটার সাথে Fe3+ বা ফেরিক আয়নের বিক্রিয়ায় তোমার হবে কি বর্ণের? না শুধু Fe, কারণ 3 যোজনী এবং হচ্ছে হাতও 3টা। এখানে একটা পদক্ষেপ পাওয়া যাচ্ছে, এই পদক্ষেপটার বর্ণ হচ্ছে তোমার বাদামি বর্ণের। সো Fe2+-এর সাথে হায়ার, মানে ওর সাথে হায়ার বা লোয়ার ছাড়া বাকি যেটার বিক্রিয়া করতেছে সেটা হচ্ছে তোমার হালকা নীল বর্ণ দিতেছে। Fe2+-এর সাথে ফেরোসায়ানাইড হচ্ছে হালকা নীল বর্ণ দিতেছে, কারণ এখানে দেখো Fe2+ হচ্ছে লোয়ার আর K4 FeCN6 এটা যোজনী হচ্ছে এই দুইটার মধ্যে হায়ার। সো লোয়ারের সাথে হায়ার উল্টা বিক্রিয়াটা দিতেছে, মিলতেছে না। সো এখানে হচ্ছে হালকা হয়ে যেতেছে, আর এখানে হইতেছে কি
অন্য যেটা আছে Fe3+ ক্ষেত্রে সেটা বাদামি হয়ে যেতেছে। সো বাদামিটা তুমি হয়তো মেনে নিতে পারতেছো না, এখানে হালকা নীল হয় না কেন? এই Fe3+ ক্ষেত্রে আরও একটা বিক্রিয়া আছে বাদামি বর্ণের বিশিষ্ট, ওইটা এখানে দেখাচ্ছে। ওইটা হচ্ছে তোমার সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া, তখন হচ্ছে FeOH3 যেটা হয় সেটা হচ্ছে বাদামি বর্ণের। সো Fe3+ ক্ষেত্রে দুইটা জিনিস বাদামি হয়, এটা মাথায় রাখলে হয়। একটা হচ্ছে কি, ওই যে হাইড্রোক্সাইডের যে রিয়াকশানটা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে, সেখানে হয় হচ্ছে FeOH3। আর আরেকটা বাদামি বর্ণ হচ্ছে এই যে এইটা, পটাশিয়াম ফেরিসায়ানাইডের সাথে বিক্রিয়া। এবার আমি দেখাবো হচ্ছে ওই যে হাইড্রোক্সাইডে যেটা, ওইটা দেখাই। হাইড্রোক্সাইডেরটা কি, Fe2+ প্লাস NaOH, এটা যখন বিক্রিয়া করতেছে তখন হচ্ছে তোমার Fe2+ আর FeOH2 উৎপন্ন করতেছে। এটা একটা পদক্ষেপ। প্লাস সোডিয়াম আয়নটা আমি আলাদা করে দেখালাম, এটা অন্য কিছু উৎপাদন করবে। তো এটা হচ্ছে সবুজ বর্ণের, কি বলছি আমি, সবুজ বর্ণের পদক্ষেপ পাওয়া যায় এখানে। এটা 9 10 বইতে ছিল। আচ্ছা যাই হোক, আরেকটা জিনিস হচ্ছে কি Fe3+ যখন এই রিয়েজেন্টের সাথে বিক্রিয়া করবে, এটার নাম কি সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা একটা ক্ষার, যখন এইটার সাথে বিক্রিয়া করতেছে তখন যে উৎপাদটা হবে তার নাম হচ্ছে কি FeOH3 ফেরিক হাইড্রোক্সাইড বলা হয়। এটার বর্ণ কীরকম, এটার বর্ণ তার সবুজ হবে না, এটার বর্ণ হয় তোমার হচ্ছে বাদামি। একটু আগে বলছি এটা যে Fe3+ ক্ষেত্রে শনাক্তকরণের দুইটা জায়গায় আমরা বাদামি পাবো, একটা হচ্ছে হাইড্রোক্সাইডের এটা, আর একটা হচ্ছে ওই যে পটাশিয়াম ফেরিসায়ানাইডের সাথে যে বিক্রিয়া সেখানে পাবো। এখানে অলরেডি পাই গেছো সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া, একটা সবুজ একটা বাদামি। আর Fe2+ আর Fe3+, এটা একটা দুইটা আয়ন শনাক্তকরণে আরও একটা বিক্রিয়া আছে, সেটা হচ্ছে কি বলে এটা, ওই যে এটার নাম কি, রক্ত লাল বর্ণের পদক্ষেপ পাওয়া যায়, অ্যামোনিয়াম থায়োসায়ানাইড। ওইটার সাথে যখন হচ্ছে Fe2+ বিক্রিয়া করে তখন হচ্ছে কোনো রিয়াকশান করে না, অর্থাৎ 2+টা যখন বিক্রিয়া করে অ্যামোনিয়াম থায়োসায়ানাইডের সাথে তখন হচ্ছে কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না যখন আমরা অ্যাড করতেছি রিয়েজেন্টটা। কিন্তু যখন Fe3+-এর সাথে রিয়াকশান করবে তখন হচ্ছে বোতলের নিচে একটা রক্ত লাল বর্ণের পদক্ষেপ পাওয়া যাবে। এই বিষয়টা হচ্ছে জানলে হবে, এটা MCQতে আসবে ম্যাক্সিমাম টাইম। সো আর হচ্ছে তোমার ক্যাটায়নের মধ্যে একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণ। এটা খুবই পপুলার একটা ব্যাপার। সো NH4+, অ্যামোনিয়াম আয়নের সংকেত কি, NH4+। অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণের জন্য যে রিয়েজেন্টটা ইউজ করা হয় তার নাম হচ্ছে নেসলা দ্রবণ। কি বলছি, আচ্ছা ঠিক করে লিখি। দেখো নেসলা দ্রবণের সংকেতটা কি, সেটা হচ্ছে পটাশিয়াম টেট্রাআয়োডোমার্কিউরেটের ক্ষারীয় মিশ্রণকে বলা হয় অ্যাকচুয়ালি নেসলা দ্রবণ। সো আমি কি বলছি, পটাশিয়াম টেট্রাআয়োডোমার্কিউরেট, এটার সংকেত কি, পটাশিয়াম টেট্রাআয়োডো মানে কি, আচ্ছা এটার সংকেত আগে K2HgI4, এটাই সংকেত, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। টেট্রাআয়োডো বলছি না আমি, টেট্রা মানে 4, টেট্রাআয়োডো, পটাশিয়াম টেট্রাআয়োডোমার্কিউরেট প্লাস হচ্ছে কি ক্ষারীয় মিশ্রণ, ক্ষারীয় হিসেবে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডও থাকতে পারে, পটাশিয়াম হাইড্রোক্সাইডও থাকতে পারে, সেম কথা। সো আমি সোডিয়াম হাইড্রোক্সাইড দিলাম, NaOH, এই মিশ্রণটাই হচ্ছে তোমার নেসলার বিকারক বা নেসলা দ্রবণ। এটাকে যখন অ্যামোনিয়াম প্লাস আয়নযুক্ত কোনো একটা বোতলে বা টেস্ট টিউবের মধ্যে রাখবা তখন হচ্ছে বোতলের নিচে লালচে বাদামি বর্ণের পদক্ষেপ পাওয়া যাবে। তখন যে বিক্রিয়াগুলো হবে সেগুলো আমি ধাপে ধাপে দেখাচ্ছি। ফার্স্টে হচ্ছে তোমার কি, হ্যাঁ অ্যামোনিয়াম প্লাস হচ্ছে NaOH, এই দুইটা রিয়াকশান করবে, করে তোমার উৎপাদন করবে অ্যামোনিয়া গ্যাস তৈরি করবে, বলা যায়
NH3 প্লাস হচ্ছে সোডিয়াম প্লাস আয়ন আলাদা হবে, প্লাস পানি উৎপাদ হিসেবে পাওয়া যাবে। আর হচ্ছে তোমার দেন যে রিয়াকশানটা হবে তা হচ্ছে এই যে পটাশিয়াম টেট্রা আয়োডো মার্কিউরেট K2HgI4, এই পটাশিয়াম টেট্রা আয়োডো মার্কিউরেট হচ্ছে তোমার কি উৎপাদ গঠন করবে, HgI2 মার্কিউরিক হাইড্রাইড, আর হচ্ছে তোমার পটাশিয়াম আয়োডাইড, এই দুইটা গঠন করবে এখান থেকে। তো নেক্সট স্টেপে এটা থেকে হবে তোমার HgI2, এটা থেকে হবে Hg2I4। সো এই স্টেপে জাস্ট তোমার 2 করে বাড়ছে পরমাণু সংখ্যা, 2 করে গুণ হয়েছে বলা যায়। এই মার্কিয়ারের সাথে 2 গুণ হয়ে কত হয়, 2 একে 2, দুইটা এখানে আয়োডিন আগে ছিল 2টা, 2 গুণে 4টা হয়েছে। দেন তুমি দেখো এখানে হচ্ছে Hg2I4, এই জিনিসটা 2I4, এই জিনিসটা আগে যে ফার্স্ট স্টেপে অ্যামোনিয়া উৎপন্ন হয়েছে ওইটার সাথে বিক্রিয়া করবে স্ট্রিম, এটার সাথে এখন বিক্রিয়া করতেছে। এখন হচ্ছে একটা জটিল যৌগ গঠন করবে, ওই জটিল যৌগের বর্ণই হচ্ছে অ্যাকচুয়ালি লালচে বাদামি। এই জন্যই আমরা যখন একটা পাত্রের মধ্যে NH4+ যুক্ত দ্রবণ, এটার মধ্যে যখন আমরা এই জিনিসটা রাখতেছি, এই জিনিসটা মানে কি, এই জিনিসটার নামই হচ্ছে নেসলার দ্রবণ। এই জিনিসটা যখন এখানে রাখতেছি তখন নিচে একটা অদক্ষেপ পাওয়া যাবে, এই অদক্ষেপটার বর্ণ হচ্ছে কি লালচে বাদামি। সো ওই লালচে বাদামির অ্যাকচুয়াল যৌগটার সংকেত হবে NH2, এরকম করে Hg2I3, ওটা এরকমই। তারপরে আমি একবার দেখে নিই, হ্যাঁ NH2Hg2I3 ঠিক আছে এরকম। এইটার বর্ণ হচ্ছে তোমার লালচে বাদামি। সো দেখতেছো এখানে অনেকগুলো বিক্রিয়া, এগুলো আসলে মানে মুখস্থ করে রাখা সম্ভব না, এগুলো প্র্যাকটিস করে রাখতে হবে। তুমি খাতার মধ্যে লিখবা কয়েকবার, লিখবা হয়ে গেছে। কয়টা স্টেপ এখানে, 1টা 2টা 3টা 4টা, এই 4টা ধাপ লিখতে হবে পরীক্ষায়। সো খুব ইজি না, লিখতে হবে। হ্যাঁ, তো এখানে হচ্ছে ক্যাটায়ন শনাক্তকরণগুলো অনেকটা শেষ। এবার আমরা হচ্ছে কিছু অ্যানায়ন শনাক্তকরণগুলো দেখবো ইনশাল্লাহ। অ্যানায়নের মধ্যে 3টে অ্যানায়নই তোমাদের আসে, এগুলো হচ্ছে ক্লোরাইড, সালফেট আর নাইট্রেট। এই 3টার মধ্যে একটা যোজনী কত, ক্লোরাইডের যোজনী 1, বাকি 2টা যোজনী হচ্ছে 2 2 করে। এখন যার যোজনী 1 সে হচ্ছে ক্লোরাইড। সো এটা দিয়ে শুরু করতেছি। ক্লোরাইড, এটার শনাক্তকরণের জন্য যে রিয়াজেন্ট ইউজ করা হয় তার নাম হচ্ছে সিলভার নাইট্রেট, AgNO3, এটাকে বলা হয় সিলভার নাইট্রেট। এটার সাথে যখন ক্লোরাইড আয়ন বিক্রিয়া করতেছে তখন হচ্ছে সিলভার ক্লোরাইডের সাথে হস্তক্ষেপ দিবে, এই যে Cl প্লাস NO3 মাইনাস আয়ন, এটা আলাদা হয়ে গেল। এই NO3 মাইনাস আয়নটা হচ্ছে ক্লোরাইডের সাথে যে ক্যাটায়নটা যুক্ত ছিল বা থাকবে দ্রবণে, সোডিয়াম পটাশিয়াম যেটাই থাকুক, ক্যালসিয়াম, ওই জিনিসটা হচ্ছে এটার সাথে যুক্ত হবে তখন। এটা নিয়ে তো মাথা ঘামানোর দরকার নাই, এটা হচ্ছে মেন। এটা সাদা পদক্ষেপ দিতেছে, সিলভার ক্লোরাইড কি দিতেছে, সাদা পদক্ষেপ। এটাই হচ্ছে ব্যাপার। সো সিলভার নাইট্রেট দিলে আমরা একটা দ্রবণের মধ্যে যদি দেখি সাদা পদক্ষেপ পাইতেছি, তাহলে বলবো কি সেখানে ক্লোরাইড আয়ন রয়েছে, রাইট। সো দেন আমি হচ্ছে ক্লোরাইডটা দেখালাম। এবার নাইট্রেট আর সালফেট আমি একসাথেই দেখাবো। দেখো, নাইট্রেট আর সালফেট না, সরি, সালফেট আর কার্বনেট, এই দুইটা যোজনী হচ্ছে কি 2 2 করে। এখন SO4 কি 2 মাইনাস, এইটার ক্ষেত্রে, এবং আরেকটা কি বলছি কার্বনেট, CO3 2 মাইনাস। এই দুইটার ক্ষেত্রে রিয়াজেন্টের যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে সেম, কি বেরিয়াম নাইট্রেট, BaNO3 2।
এখানে হচ্ছে BaNO3 এটার নাম বেরিয়াম নাইট্রেট, এটাও বেরিয়াম নাইট্রেট। এইটার সাথে বিক্রিয়া করলে যে অদক্ষেপটা পাওয়া যায় সেটা হচ্ছে সাদা। এটার সাথে বিক্রিয়া করলে যে অদক্ষেপটা পাওয়া যায় সেটা হচ্ছে সাদা। সো দেখো এখানে বিক্রিয়া করলে কি উৎপাদন করে? বেরিয়াম সালফেট উৎপাদন করে, BaSO4 প্লাস হচ্ছে নাইট্রেট আয়ন আলাদা থাকলো 3-। আর এখানে যখন বিক্রিয়া করতেছে, হ্যাঁ এখানেটাও খেয়াল করো, এখানে কি উৎপাদন করতেছে? বেরিয়াম কার্বনেট, BaCO3 প্লাস নাইট্রেট আয়ন আলাদা হয়ে যেতেছে NO3-। সো লক্ষ্য করো দুইটাতেই হচ্ছে অদক্ষেপ পাইতেছি, এখানেও পাইতেছি, এখানেও পাইতেছি। হ্যাঁ, এখানের বর্ণ কীরকম? সাদা। এখানের বর্ণ কীরকম? তাও সাদা। সো আমরা দুইটা জায়গায় সাদা অদক্ষেপ পাইতেছি। একটা দ্রবণের মধ্যে যখন সেম জিনিস ঢালতেছি তখন আমরা সাদা পাইতেছি। এখন কীভাবে বুঝবো যে এটা সালফেট ছিল নাকি কার্বনেট ছিল? তার জন্য আরও কিছু জিনিস অ্যাড করতে হবে। সো ওই দ্রবণের মধ্যে তো এখন বিক্রিয়ার পরে এই জিনিসটা আর নাই, এই জিনিসটা হয়ে গেছে। এখন এই জিনিসটা কি? মেন প্রোডাক্টটা হচ্ছে BaSO4, রাইট, বেরিয়াম সালফেট। এখন বেরিয়াম সালফেট আর কার সাথে বিক্রিয়া করবে? আমরা কি করব? HCl অ্যাড করব, লঘু খনিজ অ্যাসিড বলা হয় এটাকে। আচ্ছা, HCl বা HNO3 কোনো লঘু খনিজ অ্যাসিড অ্যাড করলে তখন দেখা যাবে অদ্রবণীয় থেকে যায়, অদ্রবণীয় থেকে যায়। এইটার মানেটা কি? ব্যাপারটা হইতেছে তোমার, তুমি একটা দ্রবণের মধ্যে যখন সালফেট আয়নের কোনো লবণ ছিল, জাস্ট লাইক সোডিয়াম সালফেট, ওইটার মধ্যে আমরা কী করছি? বেরিয়াম নাইট্রেট অ্যাড করছি। তখন দ্রবণ ঝাপসা করে আরও গাঢ় করে একটা অদক্ষেপ টাইপের জিনিস পাওয়া গেছে, ওইটা হচ্ছে সাদা বেরিয়াম সালফেট। তখন আমরা চাইতেছি, তো তুমি খেয়াল করো এই জিনিসটা কি পানির সাথে ধরো দ্রবণে পানি আছে বা অন্য কিছু আছে, ওইটার সাথে কি দ্রবীভূত হয়েছে? হয় নাই, এটা আলাদা হয়ে আছে অদক্ষেপটা। এখন আমরা কী করছি? HCl অ্যাড করছি। HCl অ্যাড করার পরেও দেখা যায় যে সেটা দ্রবীভূত হয় না, সেটা এরকম আলাদা হয়ে থাকে। এরপর হচ্ছে তোমার কি? বেরিয়াম কার্বনেট। বেরিয়াম কার্বনেট এইটার ক্ষেত্রে হচ্ছে মেন প্রোডাক্ট BaCO3। এখানে আমরা সেম জিনিস অ্যাড করবো, এটা হচ্ছে HCl। অ্যাড করার পর দেখা যাবে এটা দ্রবণীয় হয়ে যায়, তখন হচ্ছে কি উৎপাদন করে? BaCl2। কেন দ্রবণীয়? দেখো বেরিয়াম ক্লোরাইড একটা আয়নিক যৌগ, সো আয়নিক যৌগই তো মনে হয়। আচ্ছা যাই হোক, এটা দ্রবণীয় হয় আশা করি। এটা দ্রবণীয় হয়ে প্লাস কি উৎপাদন করে? আরও কিছু জিনিস আছে, যেটা হচ্ছে এখানে যে এই জিনিসটা নাই সেটা প্রমাণ করে, কার্বন ডাইঅক্সাইড এবং পানি। এটা মুখস্থ কীভাবে লিখলাম? তোমরা জানো যে কার্বনেট লবণের সাথে অ্যাসিড বিক্রিয়া করলে লবণ, পানি ও কার্বন ডাইঅক্সাইড তৈরি করে, কিন্তু এটা কি কার্বনের দ্রুত লবণ ছিল না। সো এটা হচ্ছে HCl এর সাথে বিক্রিয়া করলে এই জিনিসটা তৈরি করবে না, বরং অদ্রবণীয় থেকে যাবে, যেমনি ছিল আমরা থাকবে। আর এখানে যে কার্বন ডাইঅক্সাইডটা তৈরি হয়েছে এটা কি? এটা নিশ্চয়ই একটা গ্যাস, তোমরা সবাই জানো এবং পরিচিত এটার সাথে। সো এটা দিয়ে আরও কিছু করা যায়। কার্বন ডাইঅক্সাইডের সাথে তোমরা তো একটা জিনিস জানো যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড মানে কি? চুনের পানি। তো চুনের পানির সাথে যখন আমরা অ্যাড করি তখন চুনের পানি ঘোলা হয়ে যায়। ওই চুনের পানিতে আরও বেশি পরিমাণে কার্বন ডাইঅক্সাইড অ্যাড করলে, মানে একবার দিয়েছ ওগুলো হয়েছে, আবার দিতেছ, আরও বেশি দিতেছ, তখন হচ্ছে সেটা স্বচ্ছ হয়ে যায়। অর্থাৎ এখানে কার্বন ডাইঅক্সাইড যে আছে সেটার উপস্থিতি প্রমাণ করতেছে হচ্ছে কি? চুনের পানি দিয়ে এক্সট্রাক্ট করে আমরা। তো একটা জিনিস দেখতেছ যে এখান থেকে আমরা চুনের পানি দিয়ে ফাইনালি জানতে পারতেছি যে কার্বন ডাইঅক্সাইড আছে। ওই কার্বন ডাইঅক্সাইডটা কোথা থেকে আসছে? এই যে এই বিক্রিয়াতে। সো এই বিক্রিয়াটা তো কখন হয়? যখন কার্বনেট থাকে। এখানে কি কার্বনেট ছিল না, সো এখানে কার্বন ডাইঅক্সাইড আসে না, দেন এখানে এই যে সেম রিয়াকশানটা হয় না। সো আমরা দেখতেছি কি কার্বনেট থাকলে কার্বন ডাইঅক্সাইড আসতেছে, সালফেট থাকলে কার্বন ডাইঅক্সাইড আসতেছে না, এবং এই যে বিক্রিয়াটা হইতেছে না। সো মানে বুঝতে পারতেছো ডেফিনেটলি যে এই এবং হচ্ছে এই বিক্রিয়া দুটো আলাদা, মানে শনাক্তকরণের ক্ষেত্রে সেম জিনিস ইউজ করতেছি, বাট রিয়াকশানগুলো ডিফারেন্ট হইতেছে।
অ্যান্ড ফাইনালি আমরা বুঝতে পারতেছি কোনটাতে সালফেট আর কোনটাতে কার্বনেট আছে। পরীক্ষাতে এগুলো আসবে, খুবই ইম্পর্টেন্ট দুইটা বিক্রিয়া। আর হচ্ছে একটা জিনিস ব্যাখ্যামূলক আছে যে সালফেট শনাক্তকরণে বেরিয়াম ক্লোরাইড না ইউজ করে বেরিয়াম নাইট্রেট কেন ইউজ করা হয়। যখন বেরিয়াম ক্লোরাইড ইউজ করবা তখন তুমি দেখবা যে বেরিয়াম ক্লোরাইড ইউজ করলে তখন কি পাওয়া যায়। বেরিয়াম ক্লোরাইড ইউজ করলে এখানে বেরিয়াম আর সালফেটের সাথে বিক্রিয়া করে বেরিয়াম সালফেটই তৈরি করবে, আর ক্লোরাইড আয়ন যেটা Cl2 সেটা আলাদা হয়ে যাবে। ক্লোরাইড তো এখানে ঝামেলা করতেছে না, সাদা পদক্ষেপ পাইছি, কিন্তু ঝামেলা অন্য জায়গায়। যখন কোনো একটা লবণ লেড যুক্ত থাকবে, যেমন হচ্ছে লেড নাইট্রেট PbNO3 এটার সাথে যখন বেরিয়াম ক্লোরাইড যদি দ্রবণের মধ্যে, আমরা তো ভাবতেছি যে দ্রবণে কি আছে এখনও তো জানি না, আমরা দ্রবণে না জেনে বেরিয়াম ক্লোরাইড ইউজ করতেছি, তখন সালফেট থাকলে সাদা পাবো। আবার কিন্তু যদি ওই দ্রবণে লেড নাইট্রেট থাকে তখনও সাদা পাবো, তাহলে তো ঝামেলা হয়ে যাইতেছে। ঠিক সেম এটা এবং এটার মতো সেম জিনিস ইউজ করে আমরা সাদা পাইতেছি, কিন্তু এখানে হচ্ছে HCl দিয়ে আলাদা করা গেছে পরবর্তীতে। বাট লেড নাইট্রেটের এবং সালফেটের মধ্যে, এই দুইটার মধ্যে যখন বেরিয়াম ক্লোরাইড ইউজ করব তখন আলাদা করা যায় না, দূরে হচ্ছে সেম দেখায় আর কি জিনিসপাতি বিক্রিয়াগুলা। এই জন্য আমরা বেরিয়াম নাইট্রেট ইউজ করব সালফেট আয়ন শনাক্তকরণে। তাহলে বেরিয়াম নাইট্রেট যদি ইউজ করি, এখানে যদি সালফেট না থেকে লেড নাইট্রেট থাকে, তখন কিন্তু বেরিয়াম নাইট্রেট সাদা দিবে না। বুঝছো কি বলছি? বেরিয়াম নাইট্রেট সাদা দিবে শুধু এটাতে, আর এটাতে সাদা দিবে না। সো আমরা সাদা না দিলে বুঝেই যাব এখানে এই দুইটা থেকে কোনোটাই নেই। সাদা দিলে বুঝবো বেরিয়াম নাইট্রেট এই দুইটা থেকে একটা আছে, এটা তো নাই। সো আশা করি বুঝতে পারছো। নেক্সট আমরা যাই হোক, আয়ন শনাক্তকরণ এতটুকুই ছিল, দুইটা পার্ট মিলে। সো আসসালামু আলাইকুম সবাইকে, দোয়া করবা।